দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। রাজধানী জুড়ে হঠাৎ নাশকতা। বৃহস্পতিবার কয়েক ঘন্টার ব্যবধানে ঢাকার 10টি স্থানে বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। পুলিশ এই ঘটনাকে নাশকতা বলছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। নয়াপল্টন থেকে বিএনপির 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। শান্ত শহরে হঠাৎই বাসে আগুন দেওয়ার ঘটনা। ভাটারা, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার প্রথম ঘটনা দুপুর 12:30টার দিকে। এরপর আরও বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। প্রেসক্লাবের সামনে রজনীগন্ধা নামে একটি যাত্রীবাহী বাসে হঠাৎই আগুন দেয়। তাৎক্ষণিকভাবে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পল্টন থেকে যাত্রী উঠাইছি, যাত্রী উঠায় ওস্তাদ গাড়ি টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে প্রেস ক্লাব মোড়টা আওয়ার আগে দিয়ে পিছন থেকে আগুন ধরছে। তা আগুন পিছন থেকে আগুন ধরার সাথে সাথে যাত্রী শুধু লাফায় লাফায় পড়তেছে। আমিও নেমে গেছি, আমার ড্রাইভার গাড়ি চাপায় পরে ড্যাংমুড়ে নামছে। শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুরেও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা দুষ্কৃতিকারীরা করেছে। কারা করেছে আপনারা কম বেশি বুঝতে পারছেন। আমরা আমাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে যা যা আছে উইটনেসের সাক্ষ্য অনুযায়ী এদেরকে খুঁজে বের করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির একজন সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্তত 10 জনকে আটক করা হয়েছে। নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ করেছেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এদিকে সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগের তানভীর শাকিল জয়। এই আসনের নির্বাচনও প্রত্যাখ্যান করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকাল 4:30টার দিকে বিএনপির প্রার্থী সেলিম রেজা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানান। তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় দাবি করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এর আগে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 171টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী 1,87,325 ও বিএনপির প্রার্থী মাত্র 468টি ভোট পেয়েছেন। এই নির্বাচন প্রহসনমূলক নির্বাচন বলেই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমরা পুনরায় আবার নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে পুনরায় গাজীপুরে আবার নতুন করে উপনির্বাচন দেওয়া হবে। বিরোধী পক্ষের ব্যাপারে আমি যেটি বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে করতে এবং ভোটের প্রচারণা করতে করতে ক্লান্ত, আর ওনারা মিথ্যা অভিযোগ আর এসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতে বলতে ক্লান্ত। এগুলোতে কোনো ভিত্তি নেই। এবং ঢাকা 18 সিরাজগঞ্জ 1-এর উপনির্বাচনে ভোট ডাকাতির অপকর্ম আড়াল করতেই বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ ইমরান সালেহের প্রিন্স। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি পাঠ করেন। তিনি এই নির্বাচনের দিনে এই অগ্নিসংযোগের ঘটনাকে আমরা রহস্যজনক মনে করি এবং এটা উদ্দেশ্যমূলক এবং এটা একটা পরিকল্পিত ঘটনা বলে আমরা বলি। এইসব ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি এই ষড়যন্ত্র চক্রান্তের রাজনীতিতে বা সন্ত্রাসের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য নির্বাচন কমিশনারদের। নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন দাবি সরকারি দলের প্রার্থীর, তবে প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের। দিনভর আলোচনার খোরাক জোগালো ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন। সবশেষে 15%-এরও কম ভোটে বেসরকারিভাবে নির্বাচিত নৌকা প্রার্থী তৌহিদ শান্ত এবং হাসান পারভেজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয়। ইভিএম এ ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। আমি পারছি সুন্দরভাবে দিছি, আমার পছন্দের ভোটারকেই ভোট দিছি। টালি লাগাইয়া পরে আমারে কইলে আমি কই দিবেন, আমি জানো তারা ঠিক তেমন মতন দিয়া দিছে। আমরা সাটেল কর্মী, আমরা যদি ভোট না ঠিক মতো না দিতে পারি।
সকাল 10টার দিকে ভোট দেন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রশাসন ক্ষমতাসীনদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুনর্নির্বাচনেরও দাবি জানান। সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে। প্রায় একই সময়ে উত্তরার একটি স্কুলে ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান আওয়ামী লীগ প্রার্থী। এরা যখনই নির্বাচন করে তখন থেকে তারা অতীতের যে কথাগুলি বলে আসছে এই কথাগুলি বলে, এখনো তাই বলছে, এগুলি সম্পূর্ণ মিথ্যা। বেলা 11:30টার দিকে ভোট দেন এই আসনেরই ভোটার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের শেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। একটাও কেন্দ্র তারা করেনি, একটা কেন্দ্র দখল করেনি। আমাদের কাছ থেকে শিক্ষা তাদের নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না। এদিকে নির্বাচন কমিশনে বসে এর ঠিক পাল্টা বক্তব্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের। 69টা বুথের মধ্যে আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট আমি দেখিনি। বাংলাদেশ থেকে শিক্ষা পেলাম না বলে আমি নির্বাচনে হেরে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনা শেষে রাত 9টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, যেখানে 15%-এরও কম কাস্টিং ভোটে নির্বাচিত হন নৌকা প্রার্থী হাবিব হাসান। সর্বাধিক ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, নৌকা প্রতীক। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির 2 প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন 6 প্রার্থী। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবির। এ সময় তিনি ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। পরে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন তিনি। সায়েম সোবহান আনবির জাতীয় পিতার প্রতি শ্রদ্ধা জানান, বলেন বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা আসতো না, আর স্বাধীনতা না এলে আজকের স্বাবলম্বী বাংলাদেশ কখনোই তৈরি হতো না। বর্তমানে বড় শিল্প গোষ্ঠী কিংবা ব্যবসায়ী তৈরির ভিত জাতির পিতা দিয়ে গেছেন বলেও মত দেন তিনি। এ সময় তার সাথে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 3 যুগ ধরে কিন্তু আমরা অগ্রণী ব্যাংক বসুন্ধরা গ্রুপের সাথে আছি, এবং আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার ঘরে ঘরে যে উন্নয়নের যে ছোঁয়া যাবে এবং চাকরি দেওয়ার যে একটা আমাদের যে অঙ্গীকার ছিল, এই অঙ্গীকার বাস্তবায়নে আমি মনে করি বসুন্ধরা গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ শীর্ষ কর্মকর্তাদের কাছে টেলিফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। সেই সাথে চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। চিকিৎসা ও মামলার খরচ পরিচালনার জন্য নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট নামে একটি চরমপন্থী সংগঠনের নামে এই চাঁদা দাবি করা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন শেখ আবু শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান এরকম বিভিন্ন কর্মকর্তার কাছে চাঁদা দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট নামে একটি চরমপন্থী সংগঠন। এই ঘটনায় যশোর কোতোয়ালি, কেশবপুর ও চৌগাছা থানায় একটি জিডি করা হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তার মোবাইলে ফোনে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে এমনও হুমকি দেওয়া হয়। এই বিষয়ে পুলিশ বা সাংবাদিক মিডিয়া কাউকে কোনো প্রকার কিছু জানাই, তাহলে আমাকে অথবা আমার পরিবার সহ আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জীবনাশের হুমকি প্রদান করা হয়। একইভাবে জেলা প্রশাসকের কাছে 50 লাখ টাকা দাবি করা হয়েছে। দুপুরবেলা আমার সামনে 2 জন ছিল, তারা 2 জন পেয়েছে। রেভিনিউ 2 জন পেয়েছে, আমিও পেয়েছি। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। একটা মেসেজ দিচ্ছে, ওই মেসেজে আমরা কাজ করতেছি। আর সিভিল সার্জনদের বা ডাক্তারদের নাকি এই ধরনের হুমকি ধমকি বা মেসেজ দিয়ে থাকতে পারে।
এটা যে কাজ চলতেছে। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতের শুরুতেই বাজারে বেড়েছে মাছের সরবরাহ, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাতে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও নাজমুল হুদা। নাজমুল হুদা রয়েছেন সাভারে, তবে শুরুতে যুক্ত হতে চাই চট্টগ্রামে, সেখানে ফিশারিজ ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামের ফিশারিজ ঘাটে মাছের সরবরাহ কেমন দেখছেন, আর দরদাম নিয়ে কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ তন্ময়, আপনি যথার্থই বলছেন। আমি যেখানে আছি চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার নামে পরিচিত ফিশারি ঘাটে। এই ঘাটে দিয়ে কিন্তু আমরা দেখি চট্টগ্রামের যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ঘাট দিয়ে কিন্তু আসলে যে মাছগুলো আসে, আর এই বাজার থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গা বলতে আসলে বিভিন্ন উপজেলা পর্যায়ে পর্যন্ত যে বাজারগুলো আছে সব জায়গায় কিন্তু মাছগুলি সরবরাহ করা হয়। ক্রেতারা সকাল থেকে কিন্তু এই বাজারে আসে। আমরা দেখছি কিন্তু যে 22 দিন নিষেধাজ্ঞা উঠে নেওয়ার পর কিন্তু আসলে যে জেলেরা যে আশা করছিল এবং কি মৎস্য আহরণকারীরা যে আশা করছিল সেভাবে কিন্তু ইলিশ এখন কিন্তু তাদের জেলেদের জালে নেই। কিন্তু অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে, অন্যান্য মাছ কিন্তু তাদের জালে ধরা পড়লেও যে প্রত্যাশা নিয়ে তারা কিন্তু জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে সমুদ্রে যাচ্ছে, তারা বলছেন অনেক বোট কিন্তু আসলে যেভাবে প্রত্যাশা নিয়ে গেছে সেভাবে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। কিন্তু আমি শুক্রবার আজকে বন্ধের দিন সকাল থেকে আমরা যে বাজারে এসেছি, এই বাজারে কিন্তু সামুদ্রিক মাছ কিন্তু ইলিশ কিন্তু খুব একটা কম দেখছি, কিন্তু অন্যান্য মাছ কিন্তু অনেকটা দেখছি। একই সাথে দেখা যাচ্ছে ফিশারি ঘাট কিন্তু আসলে মিয়ানমার এবং কি ভারতের মাছেরও দখলে যাচ্ছে, যেহেতু সামুদ্রিক মাছের কিছুটা সংকট দেখা দিয়েছে। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন একজন রপ্তানিকারক, যাদের হাত ধরে কিন্তু আসলে আমাদের দেশের যে মাছগুলো কিন্তু বিদেশের বাজারে বিক্রি করা হয়। আমরা একটু জানতে চাচ্ছি যে 22 দিন বন্ধ থাকার পর যে প্রত্যাশা আপনাদের ছিল সেই প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা। আমাদের যে বিশেষ করে যে সরকারের 22 দিন নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞার পরে যখন আবার মাছ ধরা শুরু হলো, আমরা মনে করছিলাম যে সাগরে প্রচুর পরিমাণ মাছ আছে, জেলেরা মাছ পাবে। কিন্তু সাগরে যেসব বোট গিয়েছিল কোনো বোটেই মাছ পায় নাই, তারা খালি ফিরে আসছে। তবে জেলেরা আশাবাদী, হয়তো আগামী দিনে গেলে যদি আবারও মাছ পাবে, এটা কিন্তু জেলেরা আশাবাদী। আর আমরাও ব্যবসায়ীরা আশা করি যে আগামী দিন বা আগামী যে কোনো সময়, এখন শীতের মৌসুম, প্রচুর পরিমাণ মাছ সাগরে আছে এবং মাছ আমরা পাবো। এটা আমরা কিন্তু ব্যবসায়ীরাও আশা করি ইনশাল্লাহ আগামী দিনে প্রচুর পরিমাণ ইলিশ মাছ। কেন এই অবস্থা হচ্ছে? অবস্থাটা এটা প্রাকৃতিক বলবো, আল্লাহর ইচ্ছা। ইলিশ মাছটা তো কোনো আপনি কেউ চাষ করি নাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা কখন আসে কখন যায় সেটা আপনি আসলে কেউ কিছু আমাদের আনুমানিক আমরা ধারণা করি, কিন্তু সব কিছু নির্ভর করে আল্লাহর উপরে, আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে এখন যে বাজারে দেখা যাচ্ছে ভারত এবং কি মিয়ানমার মাছও কিন্তু বাজারে এসেছে, তাহলে কি অন্যান্য দেশের মাছের দখলে যাচ্ছে আমাদের চট্টগ্রামের বাজার? মিয়ানমার থেকে যেসব মাছ আসছে, বিশেষ করে ইলিশ মাছ তো আসছে না। আমি বলবো যে মিয়ানমার থেকে আসছে রুই মাছ, ফ্রোজেন মাছ, কাঁচা কোনো মাছ আসা বন্ধ। এখন মিয়ানমার থেকে ফ্রোজেন রুই মাছ আসে, এগুলো এখন বাজারে বিক্রি হচ্ছে। রুই মাছ তো এখন ইন্ডিয়ানটাও বন্ধ, বার্মারটাও বন্ধ, তবে কিছু ফ্রোজেন মাছ আসে, এগুলা বাজারে বিক্রি হয়। তো আমি মনে করি তারপরও বাজারে যেসব এখন বর্তমান বাজারে যে মাছের যে দাম, এটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। যে কোনো ইলিশ মাছটা নাই, অন্য যেসব মাছ আছে শীতের মৌসুমে সাতক্ষীরা থেকে আসে বা ময়মনসিংহ থেকে আসে, বিশেষ করে জেতা মাছগুলো, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। তারপরেও আমি বলবো যে এখন মার্কেট খুবই দর কম এবং সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো তাদের সেই অ্যাবিলিটি আছে এবং সেই পরিমাণে সেভাবেই মাছ বিক্রি হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে দেখানোর জন্য চেয়েছি যে মাছগুলি কিন্তু আসলে বাজারে আসার কথা রয়েছে। তারা বলছেন 22 দিন বন্ধ থাকার পর আসলে যে সামুদ্রিক মাছের কিন্তু সংখ্যা কিন্তু অনেকটা বাড়ার কথা, কিন্তু আসলে কেন এই অবস্থা হলো মৎস্য অধিদপ্তরের যারা বিশেষজ্ঞ আছে তারাও কিন্তু আসলে এটা নিয়ে কিন্তু চিন্তাভাবনায় করছেন। তারা বলছেন কিন্তু সমুদ্রে অবশ্যই মাছ আছে, কিন্তু আসলে যে বিভিন্ন সমস্যার কারণে হতে পারে তারা কিন্তু এটা নিয়ে চিন্তাভাবনা করছেন। কিন্তু সমুদ্রে ইলিশ ছাড়াও কিন্তু অন্যান্য যে মাছগুলো আমরা দেখছি সেই মাছের দাম কিন্তু এখনো পর্যন্ত অনেকটা বেশি। তার কারণে ক্রেতা যারা আছেন তারা কিন্তু আসলে হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। শুধু সামুদ্রিক মাছ নয়, কিন্তু আসলে যে মিঠা পানির মাছও কিন্তু আমরা দেখছি বাজারে, সেই মিঠা পানির মাছের দামও কিন্তু অনেকটা বেশি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কোরাল মাছও কিন্তু আমরা সমুদ্র থেকে তারা আহরণ করে এনেছেন, সেই মাছের দাম অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন আসলে যেইভাবে মাছ আসছে কিন্তু তাদের সেখানে কিন্তু আসলে যে মাছের সংকট থাকার কারণে কিন্তু আসলে মাছের কদর অনেকটা বেড়ে গেছে, তার কারণে কিন্তু আসলে দামটা বেড়ে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক রিপোর্টে নিতে চাই নাজমুল হুদার সঙ্গে যুক্ত হতে চাই। নাজমুল হুদা রয়েছেন সাভারে। নাজমুল, শুভ সকাল। আপনার কাছে জানতে চাই সাভারের আড়তে মাছের সরবরাহ কেমন দেখছেন, দাম কতটা নাগালে, বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তন্ময়। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের উলাইলের বাজারে এবং এখানে যে মাছের বাজারটি রয়েছে সেখানে কিন্তু পাইকারি বাজার। এই মাছগুলি কিন্তু এখান থেকে রাজধানীর আশেপাশে এবং এছাড়াও রাজধানীতে যায় এবং এই মাছগুলি আপনারা দেখছেন যে যশোর, খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চল থেকে দেশীয় মাছ এসেছে এবং মাছের যে বাজার সেটা কিন্তু আসলে যে নিয়ন্ত্রণ থাকার কথা সেগুলো আসলে নিয়ন্ত্রণের বাইরে। কারণ হচ্ছে মাছের বাজার কিন্তু যে একটা নির্দিষ্ট কোনো দাম এখানে বসানো হয়নি, যার কারণে মাছের বাজার কিন্তু আসলে যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই দাম বৃদ্ধি করা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, এই মাছ কত করে কেজি বিক্রি করছে? এই মাছ আমি 160 টাকা 70 টাকা এরকম ভাবে বিক্রি করছি। এটার দাম ছিল 120 টাকা 30 টাকা 220 টাকা 30 টাকা কেজি করে, অনেক টাকা। যেমনটা আসলে বলছিলেন যে এখানে কিন্তু দেশীয় মাছ রুই, কাতল, তেলাপিয়া এবং কার্পু এবং আপনারা দেখছেন যে বাইরের থেকে যেসব মাছগুলি আসছে এখানে বোয়াল মাছ এবং কাতল বা রুই মাছ কিন্তু বাইরের থেকে আসে এই মাছগুলি। এখানে আসলে যে মাছের বাজারের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু আসলে সেভাবে নেই। আমি একদিন আড়তদারের সাথে একটু কথা বলতে চাই। মাছের বাজারে কিন্তু যে মাছের বাজার যে দাম সেটা কিন্তু আসলে কোনো সমন্বয় নাই, যে যেভাবে দাম চাচ্ছে সেভাবেই কিন্তু আসলে দাম বেশি নেওয়া হচ্ছে। কেন আসলে এই নিয়ম আসলে একটা নির্দিষ্ট মূল্য আসলে দেওয়া উচিত কিনা মাছের বাজারে? কাঁচামাল শব্দটা কাঁচামালটা অ্যাকুরেট থাকে না। বাজার যদি একটু শর্ট থাকে দাম বেশি থাকে, বাজার মাছ একটু বেশি থাকলে বাজার কম থাকে। আর মাছের বিভিন্ন কোয়ালিটি থাকে, তাজা একটা আছে মরা, একটা আছে তাজা। তাজাটা জেতাটার দাম একটু বেশি থাকে, মরাটার দাম একটু কম থাকে। আর রাজশাহী মোকামের মাছটা একটু তাজা থাকে, ওই মাছটা একটু মান ভালো থাকে, দাম একটু বেশি থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই যে বাজারে এসেছি এখানে আমরা একটু দেখাতে চাই যে দেশীয় মাছ, সেই দেশীয় মাছটা আমরা একটু দেখাবো, যে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই জায়গায় যে মাছের যে বাজারটা রয়েছে আসলে আড়তগুলিতে যেভাবে মাছগুলি রাখার কথা, যেভাবে আসলে সংরক্ষণ করার কথা সেটা আসলে সেভাবে হচ্ছে না। এবং এখন আপনারা দেখছেন যে বাজারগুলিতে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, কিন্তু সেই অর্থে যেভাবে আসলে মাছ থাকার কথা বা মাছ যেভাবে আসলে বিক্রি হওয়ার কথা সেইভাবে কিন্তু আসলে তারা বিক্রি করছে না। আমরা একটু দেশীয় মাছ দেখাতে চাই। এখানে যে আমাদের দেশে যেসব মাছ রয়েছে সেসব মাছ আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে বাম মাছ রয়েছে এবং কই মাছ রয়েছে, আমি একটু দেখাতে চাই। মাছগুলি আসলে কত করে বিক্রি করছে? জি, কত করে? 400 টাকা বেশি, 400 টাকা কিলো। জি, ধন্যবাদ আপনাকে। দেশীয় মাছ আপনি দেখছেন যে যেটা পাঁচা মাছ সেটা কিন্তু আসলে 200 টাকা কেজি এবং বিক্রি করা হচ্ছে। এছাড়া এই বাজারগুলিতে আপনি দেখছেন যে এখানে প্রচুর মানুষ এসেছে এবং যেভাবে আসলে মাছের বাজার দর্শক, আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল হুদা, জানাচ্ছিলেন সেখানকার মাছের বাজারের সর্বশেষ খবরাখবর।
পঞ্চগড়ে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। এরই মধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে এই জেলা। এই এলাকার চা চাষের বিশেষত্ব হচ্ছে ছোট ছোট চা বাগান করেছে এখানকার কৃষকরা। বাজারে চায়ের দর ভালো পাওয়ায় খুশি তারা। এখানকার উৎপাদিত চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এতে প্রান্তিক চাষিদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম ও সিলেটের পর পঞ্চগড় অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এক সময়ের পতিত জমি এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। চা বোর্ডের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তায় চা বাগান করেছে স্থানীয় ক্ষুদ্র চাষিরা। বাগান মালিকদের পাশাপাশি তারাও চা চাষ করে বেশ লাভবান হচ্ছেন। মৌসুমের শুরুতে হঠাৎ করেই কাঁচা চা পাতার দর পতনে দিশেহারা হয়ে পড়ে চা চাষিরা। তবে বর্তমানে 1 কেজি চা পাতা 21 থেকে 23 টাকা দরে বিক্রি করছেন তারা। এতে কিছুটা স্বস্তিতে প্রান্তিক চাষিরা। বর্তমানে চায়ের দাম আছে 22 টাকা। এর আগে চায়ের দাম অনেক কমে গিয়েছিল। গ্রিন লিফের দাম 15 টাকা 13 টাকা, এই পার্সেন্টেজ সহ 12 টাকা 10 টাকাও আমাদের চায়ের দাম নেমে এসেছিল। তখন আমাদের প্রচন্ড লস হয়েছিল। বর্তমানে যে পাতার কাঁচা পাতার রেটটা রয়েছে, এটা থাকলে আমরা যথেষ্ট লাভবান হব। এদিকে চা চাষিদের জন্য ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল নামে এক প্রকল্প চালু করেছে বাংলাদেশ চা বোর্ড। চায়ের গুণগত মান উন্নয়ন ও চা চাষের নানা পদ্ধতির উপর চা চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন বিজ্ঞানী ও গবেষকরা। কখন কি রোগবালাই আসে, কিভাবে সেটা প্রতিরোধ করতে হয় এবং কখন কি আমাদের সমস্যা হয়, এটা আমরা এখান থেকে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করতে পারতেছি। ক্যামেলিয়া খোলা আকাশ যে স্কুলটা চালু হয়েছে আমাদের জন্য প্রশিক্ষণটা এটা অনেক ভালো, লাভবান, আমরা অনেক লাভবান হচ্ছি। পঞ্চগড় জেলায় চা চাষ শুরু হয় 2000 সালে। বর্তমানে নিবন্ধিত চা চাষি রয়েছেন 891 জন, অনিবন্ধিত 5018 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জামালপুরে এবার বন্যার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষকরা। বাজারে সবজির দর চড়া থাকায় লাভের আশায় তারা। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ক্ষতিগ্রস্তদের সার, বীজ সহ সব ধরনের সহায়তা করা হচ্ছে। তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতকালীন বিভিন্ন শাকসবজির চাষ করছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। বেগুন, লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন সবজির আবাদ করেছেন তারা। কৃষকরা জানান, এবার কয়েক দফা বন্যায় ফসল ও বীজ তলার ব্যাপক ক্ষতি হয়। বন্যার ক্ষতি পুষিয়ে নিতেই তারা সবজির আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। বাজার দর চড়া থাকায় লাভের আশায় তারা। বেগুন মানে কামলার খরচপাতি বাদ দিয়ে ইনশাল্লাহ লাভবান হওয়ার আশা আছে। যে দাম আছে, এই দাম যদি থাকে আমরা ওরা পয়সা পাবো। সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিনামূল্যে বিভিন্ন শাকসবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে। প্রায় 1,27,000 কৃষককে আমরা কৃষি পুনর্বাসন এবং প্রণোদনা সহায়তা করতেছি। বিভিন্ন সংস্থা যেমন BARI থেকে আমাকে 7.5 কেজি বেগুনের বীজ দিচ্ছেন, যেটাও আমি বিনামূল্যে দিচ্ছি। জামালপুরে এবছর 17,700 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঐতিহ্য হারাচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে নদী পথে পণ্য পরিবহন। দখল দূষণে চাকতাই খালের নাব্যতা কমে যাওয়ার বিকল্প হিসেবে সড়ক পথেই এখন পণ্য পরিবহন করছেন ব্যবসায়ীরা। সংকট নিরসনে দ্রুতই চাকতাই ও কর্ণফুলী নদীর ড্রেজিং করার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখান থেকে সারা দেশে সরবরাহ করা হয় চাল, ডাল, পেঁয়াজ, আলু, মশলা সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। একসময় এখানকার সিংহভাগ বাণিজ্য হতো নৌপথে। সময়ের পরিক্রমায় সেটি ধীরে ধীরে এখন কমে এসেছে। দখল দূষণে নাব্যতা হারিয়ে এখন মৃতপ্রায় চাকতাই খাল। স্বাভাবিক গতিপথ নষ্ট হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। আগে আমরা ডেলি ট্রিপ নিতাম, একদিন যাইতাম একদিন আসতাম। এখন তো আর এরকম ট্রিপ নিতে পারি না। এখন তো সপ্তাহে একটিভ হয়। সাতকায় বট হয়ে গেছে, সাতকায় খাল অনেক নষ্ট হয়ে গেছে। এখন ব্যবসায়ী হলে বাইরে থেকে মাল নিয়ে যায়। এখন আমরা খুব কষ্ট আছি। ছোট সামানগুলো ঢুকতে পারে না,
তাও বড় বোটগুলো ওখানে ইয়ে করতে পারে না, লাগতে পারে না, এই জন্য অনেকটা কমে গেছে নদীর পথে। এখন তো কষ্ট আমাদের জন্য 20-30 টাকা আরো বেড়ে গেছে, এগুলো পার্টির উপর পড়তেছে সব গিয়ে। দুর্ভোগের কথা স্বীকার করেছেন সিডিএর চেয়ারম্যানও। আর চাকতাই ও কর্ণফুলীকে বাঁচাতে ড্রেজিং অব্যাহত রাখার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ড্রেজিং কাজ করলে কর্ণফুলী যখন নির্ভরতা বৃদ্ধি পেলে তখন অটোমেটিকলি আপনার এই চট্টগ্রামের শহরের বিভিন্ন খাল যেগুলি আছে ওগুলোর থেকে পানি খুব দ্রুত গতিতে নেমে যাবে। ইতিমধ্যে আমাদের প্রায় 16-17% কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে আমাদের চায়না থেকে একটা বেশ বড় আকারের একটা ড্রেজার আসবে, সেটা যদি কাজ শুরু করে আমরা আশা করছি আগামী মে-জুনের মধ্যে 60-70% কাজ আমরা শেষ করতে পারবো। বর্তমানে খাতুনগঞ্জ থেকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও নোয়াখালীর হাতিয়াতে সীমিত পরিসরে নৌপথে পণ্য পরিবহন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কথার জাদুকররা বেঁচে থাকেন বইয়ের ভাঁজে, বেঁচে থাকেন অক্ষরের গাঁথুনিতে, বেঁচে থাকেন গল্পের চরিত্রে। হুমায়ূন আহমেদ তেমনই একজন। সাহিত্যের এই ধ্রুবতারা পাঠকদের ভালোবাসা সিক্ত হন প্রতিদিন, প্রতিক্ষণ। প্রিয় লেখকের ৭২তম জয়ন্তীকে শ্রদ্ধা নিবেদন। সুকন্যা আমিরের প্রতিবেদন। তোমাদের এই নগরে চলে যায় বসন্তের দিন। প্রিয়তম এসো, রং পেন্সিলে যখন আনন্দ বেদনার কাব্যে জাগে হিমু মিসির আলীর যুগলবন্দি, কিংবা শ্রাবণ মেঘের দিন কোথাও কেউ নেই, তখন জ্যোৎস্না ও জননীর গল্পে সে ধীরে আসে। এমন নানাবিধ গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ। তার গল্পের চরিত্রগুলো অনেকটা তারই মতন, রহস্যময়, পাগলাটে, বন্ধুসুলভ। হয়তো তাই নিঃশব্দে প্রিয় লেখককে লালন করেন ভক্তরা। ওনার বইয়ের মধ্যে মানে লেখার মধ্যে এক ধরনের মায়া, এক ধরনের ভালোবাসা কাজ করে সব সময়। হুমায়ূন আহমেদের বইগুলো যখন পড়ি তখন হুমায়ূন আহমেদের বইগুলোর চরিত্রের ভিতরে ডুব দেয়। কখনো নিজেকে হিমু মনে হয়, কখনো মিসির আলী, আর কখনো রূপাও মনে হয়। বৃষ্টি বলেন, পূর্ণিমা বলেন, এগুলো মানেই হচ্ছে আমার কাছে হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ নেই এটা এখন আমি বিশ্বাস করি না, কারণ আমি রাস্তাঘাটে প্রতিনিয়ত হুমায়ূন আহমেদের চরিত্রগুলোকে দেখতে পাই। খালি পায়ে হেঁটে চলা তরুণটিও মনের অজান্তে নিজেকে হিমু ভেবে বসেন। ধোঁয়া ওঠা চায়ের কাপে কেউ খুঁজেন প্রিয় লেখকের স্বপ্ন পূরণের পথ। ওর যে 25টার মতো বই, একটা বইও দেখবেন সে কারো ক্ষতি করে না এবং মানুষের প্রচুর উপকার করে গেছে। এমনভাবে উপকারগুলো করেছে যে মানুষ বুঝতে না পারে যে উপকারটা হিমু করেছে। তো আমার মধ্যেও এই ব্যাপারটা বাস করে। আমি হিমু পরিবহন নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে আছি। হুমায়ূন আহমেদ স্যার শেষ সময়ে একটা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে বিশ্বমানের একটা ক্যান্সার হসপিটাল করবে, তো আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। 8 বছর পূর্ণ হলো পৃথিবীর গণ্ডি ছেড়ে অদেখা ভুবনে বাস করছেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তবুও তিনি পৃথিবীতেই বিরাজমান। এ শহরের বুকে জেগে থাকা হিমু, মিসির আলীর শুভ্র কিংবা রূপাদের ভিড়ে কথার জাদুকর বেঁচে রবেন নিভৃতে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরে বেড়েছে চালের দর। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। চালের দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে মিল মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আর দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করার দাবি তাদের। জীবন হোসেনের পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট। নতুন ধান বাজারে ওঠার পরও অস্থির যশোরের চালের বাজার। গেল সপ্তাহে প্রতি কেজি মিনিকেট চাল 50 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 52 টাকায়। বাসমতি চাল 55 টাকা দরে এবং মোটা চাল 44 থেকে 45। 28 চাল বিক্রি হচ্ছে 50 টাকা। এভাবে দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করছে। তাই চালের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করার দাবি তাদের। নূতন ধান উঠছে, এখন এই উঠতে মুখেও যদি দামের এই পর্যায় থাকে তাহলে এর পরবর্তীতে কি হবে? যে আয় সেই তুলনায় আমাদের যে পণ্যের যে দাম সেই তুলনায় আমাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। বাজার যারা মনিটরিং করে, সুন্দরভাবে মনিটরিং করে যাতে চাউল নিত্য প্রয়োজনীয় দাম স্থির রাখে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ রাখার কারণেই বেড়েছে চালের দাম।
নিয়ন্ত্রণ করে বড় বড় মিল মালিকরা, তারা যেভাবে চালায় আমাদের সেভাবে চলতে হয়। এখন যেই আমদানি করা যাবে, আমদানি হয়ে যাবে, পরের দিনের থেকে বাজার পড়া আরম্ভ করে। মধ্যস্বত্বভোগীরা যেন কোনো মতেই কারসাজির মাধ্যমে চালের বাজার অস্থির করে তুলতে না পারে তা নিশ্চিতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ। ট্রাম্প প্রশাসন বাইডেনের জয়ের বিরুদ্ধে শুধু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এবং মামলা করেই ক্ষান্ত হয়নি, নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে বিদেশি নেতাদের বার্তা পৌঁছাতেও বাধা প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পরাজয়ের পর প্রথমবারের মতো ভার্জিনিয়ার জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প, আর একই দিনে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠানে যোগ দেন বাইডেনও। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। জো বাইডেনের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন দেশটির সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্জিনিয়ার আর্লিংটনে দেখা যায় তাকে। অন্যদিকে জো বাইডেন ভেটারেন্স ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলোয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়। প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজিত এ নেতার পক্ষে সাড়া মেলেনি ৪৫টি অঙ্গরাজ্য থেকেই। এখানে ব্যর্থ হয়ে আবার বাইডেনের কাছে আসা বিদেশি নেতাদের বিভিন্ন বার্তা পৌঁছাতে বাধা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিজয় মানতে অস্বীকৃতি জানানোই এমন সংকট তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের আইনি লড়াইয়ের বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের মতো করেই প্রশাসনের কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। বুধবার দীর্ঘদিনের সহযোগী রন ক্লেনকে নিজের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেন বাইডেন। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল এখনও আসেনি অ্যারিজোনায়, নর্থ ক্যারোলাইনায় ও জর্জিয়া অঙ্গরাজ্যে। দিন যত পেরোচ্ছে ততই আরও শক্ত হচ্ছে বাইডেনের অবস্থান। এদিকে ট্রাম্প বাইডেনের ভোট ব্যবধান কম হওয়ায় জর্জিয়া অঙ্গরাজ্যে নেওয়া হচ্ছে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত। আসমাতুলি, নিউজ 24। আগামী সপ্তাহের মধ্যে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছে ফাইজার ভ্যাকসিনের ইতিবাচক তথ্য জমা দিলে আসে ডিসেম্বরে মার্কিনীদের টিকা প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফাইজারের ৩০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মহামারী থেকে বাঁচতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে পার্শ্ব প্রতিক্রিয়া প্রমাণ না পাওয়ায় নিজ দেশে চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের ট্রায়াল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিল। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা প্রতিরোধে ৯০% কার্যকর দাবির পর এবার চূড়ান্তভাবে ফাইজারের ভ্যাকসিনকে কাজে লাগানোর অপেক্ষায় যুক্তরাষ্ট্র। প্রত্যাশা অনুযায়ী ফাইজার যদি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছে চলতি সপ্তাহেই ভ্যাকসিনের ইতিবাচক তথ্য জমা দেয়, তবে ডিসেম্বর থেকেই মার্কিনীদের শরীরে টিকাটি প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স এজার। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের সাফল্যের খবরে তাদের কাছ থেকে ৩০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার কোম্পানিটির সাথে ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে ইসরায়েলও। তবে কার্যকর টিকা আশা জাগালেও হাসপাতালে করোনা রোগীদের পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা নিয়ে ঝামেলা সৃষ্টির আশঙ্কা করছেন জার্মান চিকিৎসকরা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, একটা নয় বরং মানুষের বয়স ও ধরনভেদে একাধিক ভ্যাকসিন দিয়েই মোকাবেলা করতে হবে কোভিড-19। এদিকে চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন প্রয়োগের ফলে এক স্বেচ্ছাসেবীর মৃত্যুর ঘটনার খবর পেয়ে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তীতে টিকার সঙ্গে মৃত্যুর যোগসূত্র না পাওয়ায় বুধবার পুনরায় ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে দেশটির সরকার। নিবিড় আমিন, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম 2 ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে এসে পয়েন্ট হারাতে হলো লিওনেল স্কলোনির আর্জেন্টিনাকে। বুয়েনোস আইরেসে নিকোলা গঞ্জালজের একমাত্র গোলের কল্যাণে প্যারাগুয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনা ম্যাচে পিছিয়ে পড়েছিল ম্যাচের 22 মিনিটে। বক্সের ভেতর ঢুকে পড়া মিগুয়েল আলমিনিকে ফাউল করে প্যারাগুয়েকে পেনাল্টি উপহার দিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে আনাহেল রোমেরো স্পট কিক থেকে সহজেই লা বম্বানিয়েরার এগিয়ে নেন প্যারাগুয়েকে। আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর ফরওয়ার্ড এই নিয়ে বাছাই পর্বের 3 ম্যাচে করলেন 3 গোল।
বিরতিতে যাবার আগে আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলা গঞ্জালেজ। লিওনেল মেসি জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু আর্জেন্টিনার সেই উদযাপন স্থায়ী হয়নি বেশিক্ষণ। গোলের বিল্ড আপে একটি ফাউল আমলে নিয়ে ভিআর এর সাহায্যে পরে সে গোল বাতিল করেছিল রেফারি। শেষ দিকে বেশ কয়েকটি পরিবর্তন এনেও আর লিওনেল স্কলনির দল কাঙ্ক্ষিত গোলটি পায়নি। দীর্ঘ 8 মাস পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ফুটবল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। নেপালের বিপক্ষে ম্যাচে শীর্ষদের ফিটনেস ঝালিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন ম্যাচকে সামনে রেখে তরুণদের পরখ করতে চান কোচ জিয়ামিডে। অন্যদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে খুশি নেপাল কোচ বালগোপাল মহাজন। জানিয়েছেন মাঠের ফুটবলের দিকেই নজর দিতে চান তিনি। তৌহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর কারণে প্রায় 8 মাস থেকে বন্ধ মাঠের খেলা। অবশেষে আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরছে বঙ্গবন্ধু শতবর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজ দিয়ে, যেখানে নেপালকে আতিথেয়তা দেবে জেমিডের শিষ্যরা। এই ম্যাচকে সামনে রেখে 3 সপ্তাহ থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে জামাল ভুঁইয়ার দল। দীর্ঘ বিরতি থাকায় ফিটনেসের দিকে বাড়তি মনোযোগ দিয়েছেন তপু সবুজরা। নেপালের বিপক্ষে শুধুমাত্র জয়ই মূল লক্ষ্য নয় বলে জানিয়েছেন জেমিডে। বললেন, আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে তরুণদের ঝালিয়ে নিতে চান তিনি। নেপালের বিপক্ষে জয়টাই আমার মূল লক্ষ্য। সামনে খুব বেশি সময় নেই, তাই দলের পারফরমেন্স ঝালিয়ে নেয়ার এটাই সুযোগ। 3 সপ্তাহ থেকে ছেলেরা একসাথে অনুশীলন করছে, ওরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাই প্রস্তুতি ভালোই হয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও জয়ের জন্য মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আমি জিততে চাই। Everybody wants to win the match. You media, you also want Bangladesh to win the match, of course. We player, we also want to win the match, of course. But Kalkan match, the focus is getting match fit. অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে মানছেন নেপালের কোচ বালগোপাল মহাজন। তবে শিষ্যদের উপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কঠিন, তবে ছেলেদের উপর আমার আস্থা আছে। প্রস্তুতির সময়টা খুব বেশি ছিল না। এই ম্যাচে 2 দলই জয়ের সক্ষমতা রাখে। আমরা মাঠে ভালো খেলতে চাই। নতুনদের পরীক্ষা করতে নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে, তবে রয়েছেন সোহেল ও জিকো। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এদিকে করোনা কাটিয়ে আবারও সচল হচ্ছে র্যাম্প। শীতের সন্ধ্যায় ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ফ্যাশন শো। ঢাকার প্রথম সারির মডেলদের অংশগ্রহণে আয়োজিত এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয় শীতকালীন বিভিন্ন পোশাক। ফ্যাশন ব্র্যান্ড ডিমান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোতে আধুনিক ধারার বিভিন্ন পোশাকে গায়ে ক্যাটওয়াক করেন এই সময়ের ব্যস্ত মডেলরা। আধুনিক শীতকালীন পোশাকের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ফ্যাশন প্রেমীরা। হিপ হপ সঙ্গীতের তালে তালে নান্দনিক পরিবেশনায় রানওয়ে মাতিয়ে রাখেন মডেলরা। দর্শক, শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।